আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যকার এই মুহূর্তের যে উপলব্ধি, যে একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশের রাজনীতির জন্য দুই দলই একে অপরকে ছাড়া এই মুহূর্তে আর অন্য কিছু সম্ভব নয়, সেটাই যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই আমাদের আশা জাগানিয়া কিছু থেকে যায় অন্তত। এবং বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের উপরে যে 21শে আগস্টে বর্বরতম হত্যাকাণ্ড বা বর্বরোচিত হামলা, অথবা আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়াকে তুচ্ছ কোনো মামলায় দীর্ঘদিন কারা অন্তরীণ করে রাখা, অথবা তারেক রহমানকে দেশের মাটিতে ফিরতে না দেওয়া, এই সব কিছু কি সবার কাছে, দুই দলের কাছেই নতুন কোনো উপলব্ধি জন্ম দিচ্ছে? এই প্রশ্ন আসতেই পারে। তার কারণ বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সম্পর্কে যে মনোভাব আমরা সাম্প্রতিক সময় দেখছি, অথবা আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির প্রতি যে একটা বন্ধুত্ব সুলভ মনোভঙ্গি, সেটি নিশ্চয়ই আমাদেরকে আশান্বিত করে তোলে। শেখ হাসিনা ভারতের জি নেটওয়ার্ক গ্রুপের অন্যতম গণমাধ্যম সহযোগী প্রকাশনা WION এর কাছে একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছেন। সেখানে মোটামুটি তেমন ইঙ্গিতই তিনি দেওয়ার চেষ্টা করেছেন। তার কাছে বেশ কিছু বিষয়ে জানতে চাওয়া হয়েছিল এবং তার সেই উত্তরের মধ্য দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট, সাংবিধানিক শাসন ব্যবস্থার পুনরুত্থান, অর্থনীতি পুনরুজ্জীবিত করা, সংখ্যালঘুদের সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান বিষয়গুলো নিয়ে অনেক অনেক বক্তব্য উঠে এসেছে। তার কাছে দ্বিতীয় যে প্রধান প্রশ্নটি ছিল জি নেটওয়ার্ক গ্রুপের পক্ষ থেকে, যে তারেক রহমান এবং বিএনপি কি আপনার কাছে বিশ্বাসযোগ্য? শেখ হাসিনা কি বলছেন? তার কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। তিনি বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের সংসদীয় বিরোধী হিসেবে দীর্ঘ ইতিহাস রয়েছে। আমরা যখন শাসন করেছি তারা আমাদের বিরোধিতা করেছে, আবার যখন বিএনপি শাসন করেছে আওয়ামী লীগ বিরোধিতা করেছে। গণতন্ত্রে এভাবেই রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কাজ করে যাওয়া উচিত। একটি শক্তিশালী সুস্থ বিরোধী দল শাসন ব্যবস্থাকেই শক্তিশালী করে। খুবই যৌক্তিক কথা। এখন এই বিষয়গুলো দু দলের মধ্যেই সত্যি সত্যি যদি উপলব্ধি হয়, নিশ্চয়ই সেটা আমাদের জন্য শুভকর। তিনি বলছেন, তবে আমাদের এই তথ্য ভুলে যাওয়া উচিত নয় যে সরকারি তহবিল আত্মসাতের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তারেক রহমান লন্ডনে দীর্ঘ 17 বছর নির্বাসনে কাটিয়েছেন। নেতৃত্বের জন্য যে জবাবদিহিতা এবং সশরীরে মানুষের কাছে উপস্থিতির প্রয়োজন, সেটি তো বিদেশে বসে থেকেই শুধুমাত্র নির্দেশ দিলেই দল চলতে পারে না, এটা গণতন্ত্র হয় না। এই বক্তব্য অনেকেই আপত্তি জানাতে পারেন। আমার মনে হয় যে এই মুহূর্তে এই কথাগুলো না বলাই ভালো ছিল। তিনি বলছেন, আবার পরিস্থিতি অনুকূলে এলেই হঠাৎ করে দেশে ফিরে আসা, এগুলো শুভ লক্ষণ নয়। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলছেন ওই একই প্রশ্নের উত্তরে যে আমার আরো উদ্বেগের বিষয় হলো বিএনপি যখন স্বল্প মেয়াদী স্বার্থে চরমপন্থীদের সাথে জোট বাঁধতে চায় বা জোট বাঁধার রেকর্ড আছে, এটা নিশ্চয়ই অস্বীকার করার কোনো উপায় নেই যে জামাতের সাথে জোট বেঁধে 2001 সালে যে সরকার গঠন করেছিল 4 দলীয় জোট সরকার, এটা নিশ্চয়ই বিএনপির মধ্যেই অসংখ্য নেতাকর্মী এখনো মানতে পারেন না। এবং যেই কথাগুলো এখন বিএনপির পক্ষ থেকেই শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, স্বাধীনতা বিরোধী শক্তি কারা ছিল, কারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের ধ্বংসযজ্ঞে মেতে উঠেছিল, যাই শেখ হাসিনা বলছেন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি কর্মীরা ভোটারদের কাছে গিয়ে ভয় দেখাচ্ছে, সহিংসতার হুমকি দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। এটি গণতন্ত্র নয়, এটি জবরদস্তি। এবং তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছেন, তিনি বলছেন যে যদি বিএনপি পরবর্তী সরকার গঠন করে তাহলে আমি তাদের আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে আমাদেরকে বৈধ বিরোধী দল হিসেবে কাজ করার সুযোগ দিয়ে যথাযথ সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য অনুরোধ করব। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ মোটেই কার্যকর নয়। তিনি আসলে এটি কোন আঙ্গিকে বলেছেন, এটি একটু ভেবে দেখার বিষয়। এই বিষয়টি আমাকে বেশ ভাবাচ্ছে, আসলে তিনি কি বলতে চেয়েছেন। তার এই বক্তব্যের মধ্যে দিয়ে কি আমরা ধরে নেব যে আওয়ামী লীগ পুরোপুরি নিশ্চিত হয়ে উঠেছে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বা সম্ভাবনা রয়েছে 12 তারিখে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করছে, আওয়ামী লীগের আর ন্যূনতম কোনো সম্ভাবনা নেই এই নির্বাচনে অংশগ্রহণের?
এবং এই প্রশ্নগুলো যদি ওঠে তাহলে নিশ্চিতভাবে বলতে পারি এর কোনোটিরই সদুত্তর বা নিশ্চিত করে ডেফিনেট করে কিছু আমরা বলতে পারবো না। তার কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটি তুলে নেওয়া হয়তো সম্ভব হবে, কিন্তু শেখ হাসিনা বিরোধী দলে বসতে চাই বা আওয়ামী লীগ বিরোধী দলে বসতে চাই সংসদে, এটা কিভাবে সম্ভব? আবার তার এই কথার মধ্যে দিয়ে কি আমরা ধরে নেব যে আসলে নির্বাচনটি হচ্ছে না, শিডিউল পিছিয়ে যেতে পারে, সেক্ষেত্রে নতুন যে শিডিউল পড়বে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণের সুবিধা মানে সুযোগ রয়েছে? আবার সেটা তো সম্ভব নয় যে তখন তো মানে ওই নির্বাচনের আগে বিএনপি সরকার গঠন করবে কিভাবে। বেশ জটিল মনে হয়েছে তার এই ইঙ্গিতগুলোকে। তবে এই দেশে যে আওয়ামী লীগ এবং বিএনপিকেই মুক্তিযুদ্ধের আদর্শের জায়গা থেকে রাজনীতি করতে হবে সেই মেসেজটি আমরা দু দলের পক্ষ থেকে মোটামুটি পাচ্ছি। তার কারণ এর আগের দিন আমি আপনাদেরকে জানিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন যে বিএনপির সেকেন্ড ইন কমান্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার একটি নির্বাচনী প্রচারণায় যে কথাগুলো বলেছেন তা আরেকটু মনে করিয়ে দিয়ে আপনাদেরকে। তিনি বলেছেন যে নৌকার যিনি কান্ডারি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আমাদেরও বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। খুবই সিগনিফিক্যান্ট কথা। এবং এই জায়গা থেকে অনেক কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলেছিলাম যে মির্জা ফখরুল ইসলাম সাহেব এখন যা বলছেন বা বিএনপি এখন যা বলছে আওয়ামী লীগ সম্পর্কে, সেগুলো কি সত্যি আওয়ামী লীগের এক ধরনের শূন্যতা অনুভব করছে দলটি, নাকি আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য এটা সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছেন আওয়ামী লীগের ভোটারদের মধ্যে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে এলেন, তিনি শোক জানিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারেক রহমানের কাছে, সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার কাছে। প্রশ্নটি ছিল এরকম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত ছিলেন, বিএনপি এবং ভারতের সম্পর্ককে আপনি কিভাবে দেখছেন? খুব টেকনিক্যালি আনসার দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলছেন একটা প্রতিবেশী রাষ্ট্রের সাবেক সরকার প্রধানের প্রতি ভারতের কূটনৈতিক সৌজন্যতা এবং বিষয়টি অবশ্যই শ্রদ্ধার। রাজনৈতিক জীবনে খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য এবং জাতির প্রতি তার অবদান ছিল তাৎপর্যপূর্ণ। তবে ভারতের মৌলিক স্বার্থ অপরিবর্তিত রয়েছে। ভারত বাংলাদেশে এমন একটি নির্ভরযোগ্য অংশীদার চায় যে স্থিতিশীলতা বজায় রাখতে পারে, সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারে, প্রতিশ্রুতিকে সম্মান করতে পারে এবং আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে পারে। খুবই টেকনিক্যাল অ্যান্সার এবং হয়তো তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ভারতের কাছে এখনো এক নম্বর বিশ্বাসযোগ্য দল আওয়ামী লীগই। আরেকটি প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ যে আপনার দলকে কিভাবে পুনর্গঠন করতে চাইছেন, আপনার দলের মধ্যে নতুন প্রজন্মের ভূমিকা কি হবে? এই প্রশ্নের উত্তরও সরাসরি দেননি শেখ হাসিনা। নেতৃত্বে কারা আসছে সে সম্পর্কেও কোনো ধরনের ইঙ্গিত দেননি, শুধু নতুন নেতৃত্বের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেছেন তরুণ প্রজন্মের মধ্য থেকে। তিনি বলছেন আওয়ামী লীগ কখনো একটি পরিবারের অন্তর্ভুক্ত ছিল না বা একটি পারিবারিক দল ছিল না, এটি লক্ষ লক্ষ বাংলাদেশির অন্তর্ভুক্তি যারা গণতন্ত্র, স্বাধীনতা এবং 1971 সালের মূল্যবোধে বিশ্বাসী। আমাদের এমন নেতাদের প্রয়োজন যারা প্রতিটি প্রজন্মের সাথে সংযোগ স্থাপন করতে পারে, যারা শহর ও গ্রামাঞ্চলের তরুণদের মুখোমুখি চ্যালেঞ্জগুলো বোঝেন, যারা আমাদের দলের নীতিগুলোকে সম্মান করে এবং ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারে। এবং আওয়ামী লীগ সরকারের যে অর্জন তা কখনো একার ছিল না, এটি কোনো ব্যক্তির উপর নির্ভর ছিল না, দলের অসংখ্য নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণের মাধ্যমেই সেটি অর্জিত হয়েছে তাদের আস্থার কারণে। এবং নতুন দল মানে দলের পুনর্গঠন বিষয়ে আরো একটি কথা বলেছেন, যখন আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে আটক করা হচ্ছে, নির্বিচারে নির্যাতন করা হচ্ছে, সেই অবস্থায় দল পুনর্গঠন করাটা বা রিস্ট্রাকচার, নতুন কমিটি দেওয়ার বিষয়টি সম্ভবত বুঝিয়েছেন, সেটি আসলে অতটা সহজ নয়। তবে এই সাক্ষাৎকারে সব মিলিয়ে বিএনপির প্রতি যেই উপলব্ধি আওয়ামী লীগের,
সেটিকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে আমরা মন্তব্য করতেই পারি, এবং রাজনৈতিক সমীকরণও দুই দলের যে নতুন ভাবনা চিন্তা, একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ প্রদর্শনের বিষয় আমরা দেখছি, নিঃসন্দেহে অনেক রাজনৈতিক হিসাব পরিবর্তন করে ফেলতে পারে। আসসালামু আলাইকুম, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ। নির্বাচনে আছে মাত্র হাতে গোনা 15 দিন, তারপরেও ইউনূস সরকার একের পর এক বিতর্কিত এবং বড় বড় সব পদক্ষেপ নিয়ে যাচ্ছে। কেন, কি কারণে, উদ্দেশ্যটা কি? নতুন করে যে খবরটি তা হচ্ছে চট্টগ্রামের মিরেরসরায়ে 850 একর জমি ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য প্রস্তাবিত ছিল, আওয়ামী লীগ সরকার করে গিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব বাতিল করা হয়েছে। বাতিল করা হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেটি বাতিল করে ওই একই স্থানে কি করা হচ্ছে? বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন যে ওই জমিতে গড়ে তোলা হবে ডিফেন্স ইকোনমিক জোন, অর্থাৎ প্রতিরক্ষা শিল্পাঞ্চল, সামরিক সরঞ্জাম এবং অস্ত্র তৈরির কারখানা সেখানে গড়ে তোলা হবে। প্রথম সবচেয়ে বড় যে প্রশ্নটি তা হচ্ছে, এ ধরনের উদ্যোগ নিয়ে বাংলাদেশ আসলে কতটা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবে, সে ধরনের লাভবান হওয়ার সুযোগ আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশ আসলে এটি করার মধ্য দিয়ে কোনো সঠিক পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা। তৃতীয় কথা হচ্ছে, যেটি স্পর্শকাতর প্রশ্ন, যে আমাদের সশস্ত্র বাহিনী এর সঙ্গে জড়িত কিনা, তাদের সম্মতি নেওয়া হয়েছে কিনা, বা তারা এইসব বিষয়ে কিছু জানে কিনা। ঢাকায় বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থাগুলোর গভর্নিং বডির একটি সভা ছিল, সেই সভা শেষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সংবাদ সম্মেলনে যথারীতি আমাদের মহামান্য প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি উপস্থিত ছিলেন। সেখানে বিডার চেয়ারম্যান জানান যে মিরেরসরাই এলাকায় প্রায় 850 একর জমি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে চিহ্নিত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বেজার মাস্টার প্ল্যানে এই এলাকাকে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এই যে আশিক চৌধুরী